ট্রাঙ্ক ভর্তি টাকা উদ্ধার হচ্ছে বীরভূম থেকে। মিনার মণ্ডলের বাড়ির থেকে শুধু টাকা নয়, বেরোচ্ছে তার সঙ্গে কেজি কেজি সোনা। মোট মিলিয়ে শুনলে চমকে যাবেন, 15 কেজি সোনা। মাঝে মধ্যে কনফিউজড হয়ে গিয়ে মানুষ বলেন এটা এমন কি দাদা, 15 কেজি 15 কেজি সোনা, 15 গ্রাম নয় বা 15 ভরি নয়, 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 25 কোটি টাকা। আর তার সঙ্গে গতকাল রাতে বীরভূমের এসপি যেটা জানালেন যে 28.5 কোটি নগদ টাকা পাওয়া গিয়েছে। ট্রাঙ্ক ভর্তি করে সেই টাকা বেরিয়েছে গতকাল রাতে। আর এখন এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যেতে হবে এই মিনারের অন্যতম গুরুদেব টুলু মণ্ডল, মোহাম্মদ নিজামুদ্দিন, যার বাড়িতে পুলিশ তদন্ত চালায় আজ। অর্থাৎ মিনারের থেকে কোনো রকম ইনফরমেশন পেয়েছে কিনা আমরা জানি না, পুলিশ তদন্ত চালাচ্ছে। আমি চলে যাব আমাদের প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী, এখন এই মুহূর্তে রয়েছেন টুলু মণ্ডলের বাড়ির সামনে থেকে। ভোলা, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে পাচ্ছ? টুলু মণ্ডলের বাড়ির সামনে পুলিশের, রাজ্য পুলিশের তদন্ত চলছে, এখন কি পরিস্থিতি, কি আপডেট? দেখো, রাজ্য পুলিশের তদন্ত চলছে এখনো পর্যন্ত 7 ঘন্টা কিন্তু তদন্ত চলছে। আমি তোমাকে দেখাবার চেষ্টা করবো। দেখো, এই বাড়ির ভিতরে কিন্তু পুলিশ এখনো বসে আছে এবং এই বাড়ির ভিতরেই তদন্ত চলছে এবং এই বাড়িতে যারা আছেন তাদের যে পরিচারিকা বা যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু তদন্ত চলছে। তুমি দেখতেই পাচ্ছ রাজপ্রাসাদের মতন বাড়ি, সেই বাড়ির ভিতরের অন্দর মহলে কিন্তু তদন্ত চলছে। এবং শুধু বাড়িটা দেখলে হবে না, তোমার বাড়িটার চারিপাশে যেভাবে সাজানো গোজানো, অর্থাৎ বলাই যেতে পারে যে বিপুল পরিমাণ খরচা করে কিন্তু এই বাড়িটা তৈরি হয়েছে। এবং তুমি জানো যে এই টুলু মণ্ডলের আত্মীয়র বাড়ি থেকে যে কালকে যে কোটি কোটি টাকা পাওয়া গেছে, সেইখানে কিন্তু টুলু মণ্ডলের নাম কিন্তু জড়িয়েছে। ফলে টুলু মণ্ডলেরই কি সেই টাকা, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই টুলু মণ্ডলের, দেখো, এই টুলু মণ্ডলের ব্যবসা কি? এই টুলু মণ্ডলের ব্যবসা হচ্ছে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, কিন্তু তার পাশাপাশি একাধিক খাদান যেমন আছে, তার একাধিক তোমার ডাম্পার আছে, একাধিক তার ব্যবসা, একাধিক তার বাড়ি আছে। ফলে এই যে আমরা যে বাড়িটা আছি, সেই বাড়িটা কিন্তু সকাল 12টা থেকে কিন্তু তল্লাশি চলছে। পাশাপাশি যে দেউচার তার যে একটা বাড়ি আছে, সেখানেও কিন্তু তার পুলিশ ঘিরে রেখেছে সেই বাড়িটা। সোসালেও তার বাড়িটাকে কিন্তু ঘিরে রেখেছে। ফলে কালকে দেউচার যে তার আত্মীয়র বাড়িটা যে তল্লাশি করছে, তারপরেই কিন্তু তার সোসালের বাড়ি এবং সিউড়ির বাড়ি। এখন এই মুহূর্তে ভোলানাথ, তুমি কি জানতে পারছো এখন এই মুহূর্তে সোনা বা টাকা পাওয়ার কোনো হদিশ কিছু পাচ্ছ? দেখো, যেটা একদম সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি, এই বাড়িতেই কিন্তু একটা সোনা মাপার একটা মেশিন আনা হয়েছে, কিন্তু সোনার পরিমাণ খুব বেশি নয়, টাকার পরিমাণও বেশি নয়। যেটা জানা যাচ্ছে যে কয়েকশো গ্রাম হয়তো সোনা হবে এবং কয়েক লক্ষ টাকা হয়তো বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেটা জানা যাচ্ছে সূত্র মারফতে। কিন্তু এখনো ভাবে জানতে পারা যায়নি যে এখানে প্রচুর টাকা আছে কিনা। কারণ দেখো, কালকে এই সময় কিন্তু আমরা দেখেছিলাম বড় বড় ট্রাঙ্ক ঢুকেছিল এই বাড়িতে, টাকা গোনার মেশিন ঢুকেছিল ওই দেউচার বাড়িতে, কিন্তু সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না এই বাড়িতে। অর্থাৎ বলা যেতে পারে যে এই বাড়ির টাকার পরিমাণ হয়তো সেইভাবে নেই বলে সেটা এখনো জানতে পারা যায়নি। আমি আরেকটা জায়গায় তোমায় জিজ্ঞেস করি, টুলু মণ্ডল তো বেপাত্তা, কিন্তু এই বাড়িতে তার পরিবারের কারা আছেন সেরকম কোনো ইনফরমেশন আছে তোমার কাছে? দেখো, এই বাড়িতে পরিবার বলতে তার পরিবার, ঘনিষ্ঠ পরিবার বলতে কেউ নেই। তবে এই বাড়িতে যারা থাকেন, এই বাড়ির পরিচারিকা থেকে শুরু করে গাড়ির ড্রাইভার এবং মালি, তারা কিন্তু এই বাড়িতে থাকেন এবং তারাই বাড়িতে আছে। এবং যখন রাজ্য পুলিশের আধিকারিকরা এসেছিল, তখন কিন্তু তাদেরকে সঙ্গে করে নিয়ে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, সমস্ত ঘর কিন্তু তল্লাশি করছে। ফলে রাত হয়ে গেলেও সেই তল্লাশির কাজ কিন্তু এখনো চলছে। ফলে বোঝা যাচ্ছে না যে এই বাড়ি থেকে কত কি উদ্ধার হতে পারে। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে এখনো পর্যন্ত যে টাকার পরিমাণ, বেশি টাকার পরিমাণ হলে নিশ্চয়ই টাকা গোনার মেশিন নিয়ে আসা হতো, কিন্তু সেই মেশিন ভোলানাথ, তুমি খুব সুন্দর ছবি দেখাচ্ছ, তুমি আমাকে একটু দেখাও। যে বাড়ির সামনে দেখতে পাচ্ছি একাধিক সিসিটিভি লাগানো রয়েছে মনে হচ্ছে, আমার যেটুকু তোমার চিত্র সাংবাদিক যে ছবি দেখাচ্ছেন,
এবং একেবারে প্রাসাদের মতো বাড়ি আমরা যেটা দেখছি, যেটুক দেখতে পাচ্ছি। একবার ভোলানাথ যদি কটা সিসিটিভি সামনে আছে একটু দেখাও, এবং বাড়িটা কেমন যদি একটু শুধু দেখাও, আমার দর্শকদেরকে একটু দেখাই, সঙ্গে নীলাঞ্জনও দেখবেন, কারণ একসময় তৃণমূল কংগ্রেস এর সঙ্গে ঘনিষ্ঠ যোগ থাকা টুলু এত সুন্দর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন, যারা এখন নতুন কালীঘাট তৃণমূল করছেন তারাও নিশ্চিতভাবে আশায় বুক বাঁধবেন। তো একবার পুরো বাড়িটা দেখাও, আর কতগুলো সিসিটিভি সামনে রয়েছে একটু দেখাও সেটা। তোমাকে বাড়ির সামনে থেকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ উন্নত মানের পাখা, উন্নত মানের লাইট, উন্নত মানের কিন্তু এই যে ডেকোরেশন করা আছে, তুমি নিচটা দেখতে বুঝতেই পারছো। এবার আমি তোমাকে দেখাবো বাড়িটার সামনে কতগুলো সিসি, শুধু বাড়ির সামনে সিসিটিভি নেই, বাড়ির বাইরেও কিন্তু সিসি ক্যামেরা আছে, তোমাকে সেটাও দেখার চেষ্টা করব। দেখো এই সামনে হচ্ছে একটা লন, এই লনে বুঝতেই পারছো যে কি ভাবে এই লনটাকে তৈরি করা হয়েছে। এই যে লন, এই লনটা তুমি দেখতে পাচ্ছ, ওইখানে গাছ আছে, এবং দেখো তুমি সিসি ক্যামেরা এখানে কিন্তু প্রচুর যে গেটটা আমরা দেখেছি, সেই গেটের কাছে বলাই যায় এই বাড়িটা পুরো সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এবং তোমার আমি দেখাবার চেষ্টা করবো যে পুরো বাড়িটা দেখো, রাতের বেলা যে ভিউ তুমি দেখতেই পাচ্ছ, যে এই রাতের ভিউটা দেখো, তুমি বাড়িটা তুমি দেখতে পাচ্ছ, যদিও আপনার পুরো লাইট জ্বালায়নি, তারা মনে হচ্ছে এই বাড়িটা দেখতে পাচ্ছ। যাই হোক, তুমি সেই ছবি আমাদেরকে পাঠাও। এখন এই মুহূর্তে সংযোগ খানিকটা বিচ্ছিন্ন হয়েছে, ভিডিও আমরা পাচ্ছি না, অ্যাটলিস্ট তোমার গলা শুনতে পাচ্ছি। ওর ধন্যবাদ। ভোলানাথ চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। আর এই টুলু মণ্ডলের মেয়ের বিয়ের ছবিও আমাদের সারা রাজ্যের মানুষ দেখেছিলেন, এমনকি দিল্লি থেকে, মুম্বাই থেকে, কলকাতা থেকে টলি বলি অভিনেত্রীরা তারা গিয়েছিলেন এই টুলুর মেয়ের বিয়েতে। আমি তো আজকে শুনতে পাচ্ছি চক্ষু চড়কগাছ যে আরেক গরুচোর, এই যে গরু চুরিতে অভিযুক্ত বারিক বিশ্বাস, মোহাম্মদ বারিক বিশ্বাসের সঙ্গে নাকি তার মেয়ের বিয়ে হয়েছে। এই যার ছবি এখন স্ক্রিনে দেখছেন তিনি হচ্ছেন টুলু মণ্ডলের মেয়ে। তার এই যে আচ্ছা, মনে হয় বাইরের আর্টিস্ট, দেখতেই পাচ্ছেন এই টুলু মণ্ডলের মেয়ের বিয়ের অনুষ্ঠান মুম্বাই থেকে, কলকাতা থেকে, চলচ্চিত্র বা গ্ল্যামার ওয়ার্ল্ডের বহু মানুষ তারা এসেছিলেন, বহু মানে চলচ্চিত্রের কলা কুশলী তারা ছিলেন। উনিও নিজেও খুব কুশলী মানুষ ছিলেন, এত সুন্দর সম্পত্তি বানিয়েছেন। আচ্ছা, এবার নাকি এটাও শোনা যাচ্ছে রাজনীতির অলিন্দে কান পাতলে যে ওনার উপরে আশীর্বাদের হাত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত বীর এবং ববি হাকিম ঘোষিত বাঘের। উনি হচ্ছেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত বীর আর ববি হাকিম ঘোষিত বাঘ, যার শরীরে অক্সিজেন অত্যন্ত কম যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুব্রত মণ্ডলকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি বীরভূমের দুর্নীতি নিয়ে কি জানেন, গরু পাচার নিয়ে জানেন কিছু? আমাদের প্রতিনিধিকে কিভাবে থ্রেট করেছিলেন অনুব্রত। একবার দেখুন অনুব্রত মণ্ডলের সেই দিনকার ভূমিকা, সেই দিনের ভূমিকা দেখুন। 2022-এর ছবি দেখাচ্ছে, 22-23-এর ছবি দেখুন। কোন টিভি? দাদা কালকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। বাবা, ওই দালাল দাদা কালকে হুমকি একবারে দালাল। কি করবো? আটকে গেছে দালাল। আবার দাদা হুমকি বার করবেন? হ্যাঁ বার করুন। তো বার করুন। এটা তো একবারে দালাল। এটা তো একবারে দালাল। কেমন আছে? কোন টিভি? দাদা কালকে হুমকি চিঠি দেওয়া হয়েছে। বাবা, ওই দালাল। দাদা কালকে হুমকি একবারে দালাল। কি করবো? আটকে গেছে দালাল। আবার এই নির্বাচনে না তৃণমূলের হার হলে নীলাঞ্জনদেরও সামনে আসা হতো না। নেপথ্যে দাঁড়িয়ে শুধু দাদা বলে মেনে নেওয়া ছাড়া আর কিছু করার ছিল না। নীলাঞ্জনের দাদা অনুব্রত মণ্ডল। এখন ব্যাপার হচ্ছে যে এই অনুব্রত মণ্ডল সিএনকে দালাল। কোন চ্যানেল? সিএন। দালাল। ঠিক আছে, আজকে প্রমাণিত হচ্ছে
যে দিনের পর দিন মাসের পর মাস বীরভূম নিয়ে অনুষ্ঠান করার পেছনে আসলে কি কারণ ছিল? যেরকমভাবে আমফানের দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করে আমরা ব্ল্যাকআউট হয়ে গিয়েছিলাম, আজকে আমাদের সেই সত্যতা ক্যাগ রিপোর্ট, আমাদের তথ্যের সত্যতা যাচাই হয়েছে অনেকটা। ঠিক সেরকম বীরভূমে যে সোনার খনি আছে সেটা আমরা বলা শুরু করেছিলাম যখন অনুব্রত মণ্ডলের মতো তৃণমূলের মানে প্রভাবশালী নেতা সিএনকে দালাল বলেছিলেন। একবার নয়, দুবার নয়, বারবার। আসুন আজকে অনুষ্ঠানে আলোচনায় আসি। যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। চার্লস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। স্বাগত জানাই আমার ভাতৃপ্রতিম নীলাঞ্জনকে। নীলাঞ্জন দাস তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমাদের সঙ্গে রয়েছেন। অনিলবাবু সাক্ষী যে যখন আমরা বেলাগাম দুর্নীতি নিয়ে অনুষ্ঠান করছি, বহু অনুষ্ঠানে অনিলবাবু আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছিলেন রেসপেক্টেড গেস্ট হিসাবে। এই কজন রয়েছেন। আর আমাদের আরেকটি টপিক নিয়ে আলোচনা হবে, তখন আরও বেশ কিছু গেস্টকে আমরা নতুন করে ইন্ট্রোডিউস করাবো। আমি একেবারে এই আলোচনাতে আসব। আমি অনিলদাকে দিয়ে শুরু করি। অনিলদা, আজকে পুলিশ তদন্ত করছে এবং পুলিশ টুলু মণ্ডলের বাড়িতে পৌঁছতে পারছে, মিনার মণ্ডলের বাড়িতে পৌঁছতে পারছে। অনুব্রত আজকে মুখ খুলে বলছে যে সরকারের রেভিনিউ থেকে কাট আউট করে কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার জেলে যাওয়ার পিছনে জড়িত রয়েছে। এই সব তথ্য এখন আসছে। আপনার কি মনে হয় এই যে ট্রেলটা, এই মানি ট্রেলটা কোন পয়েন্ট পর্যন্ত অ্যাডভান্টেজ দিত? প্রিভিলেজড হতেন কারা, সমাজের কারা কারা? দেখুন, আমি বারবার বলেছিলাম যে বীরভূমের যখন কথা হলো, বীরভূমের নামটা চেঞ্জ করে বোমা ভূম করে দিতে পারেন, কারণ যে পরিমাণ বোমা পাওয়া যাচ্ছিল 21 নির্বাচনের পরবর্তী মুর্শিদাবাদ, দুটো জেলা হিউজ বোমা। মুর্শিদাবাদে আগে ছিল, আমরা প্রথমে যখন চাকরিতে মুর্শিদাবাদে শুনেছিলাম ফেক কারেন্সি এবং সোনা পাচারে। তারপরে ডিমনিটাইজেশনের পরে ফেক কারেন্সি নিয়ে এটা বন্ধ হয়ে গেল, এখন ওরা ড্রাগ ফ্রাগ ওই হিসাবে করতো। তারপরে দেখেছেন কালিয়াচকে যখন পুলিশ রেড করে ধরতে গেল, পুলিশকে মেরে মাথা ফাটিয়ে দিল, পুলিশের মোটরসাইকেল জ্বালালো, জিপ জ্বালালো, তারপরে থানা জ্বালিয়ে দিল, মানে সমস্ত ডকুমেন্ট এভিডেন্স পুড়ে গেল। পুলিশ রিএনফোর্সমেন্টের গুলি চালালো, 3 জনের পায়ে লাগলো। মহামহিমময়ী তৎকালীন মুখ্যমন্ত্রী কী করলেন, সেই অফিসারকে সরিয়ে দিলেন, ওদেরকে আর্থিক সাহায্য দিলেন, এই মহান ব্রত পালন করেছেন বলে। কাজে এটা তো হবারই ছিল। কাজে এই জন্য এটি কিছু আমরা আগে জানতাম। বীরভূমে আমরা শুনেছি পরশমণির কথা শুনেছিলাম, কলিয়ারিতে হিরে পাওয়া যায় এটা আমরা শুনেছিলাম, কয়লা খনিতে। কিন্তু বালি থেকে যে কাঁচ হয় আমরা জানি, কিন্তু বালি থেকে যে এত সোনা আর এত নোট আসে, এই নোট যেটা বলেছিল যে আপনার বাঘের বীরভূমের যে বাঘ, তথাকথিত বাঘ না, আমি তো বলতাম বাঘের মাসি তো না, মেশো। হ্যাঁ, সেই না, কিন্তু মানে সেই সময়কার পুলিশ মন্ত্রী তিনি তো বারবার করে অনুব্রত মণ্ডলকে সাপোর্ট করেছেন। বোরালি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে ওর এই কথায় কিছু মনে করবেন না, ওর অক্সিজেন কম যায়। ও বাড়ি থেকে বেরোলে উডবার্ন ওয়ার্ডে সিট বুক থাকে, সিবিআই অফিসে যেতে যেতে উডবার্নে চলে যায়, সিট রিজার্ভ থাকে। তারপরে আবার বড় ডাক্তাররা রিপোর্ট দেয়, সরকারি ডাক্তার বাড়িতে চলে আসে, পাইলসে নাকি পুঁজ হয়ে আছে। পাইলসে পুঁজ হলে লোকে আঙুলের ডগায় পুঁজ হলে লোকে এত ব্যথা হয় বুঝতে পারে না। আর ওই পাইলসে সেন্সিটিভ জায়গায় পুঁজ হলে এই 600 কিলোমিটার গাড়িতে বসে আপ ডাউন করে, কোন মেডিকেল এথিক্স হয় আমি জানি না, বুঝতে পারি কী করে গেল সেটা বলতেই পারে। আজকে অনিলদার পাশে এক হাতের দূরত্বে নীলাঞ্জন বসে রয়েছে। আমি নীলাঞ্জনের কাছে একটু কারণ জানতে চাই, তবে নীলাঞ্জনকে কিছু জিজ্ঞেস করবার আগে আমি পুরনো স্মৃতি একবার মনে করিয়ে দেব যে এই অনুব্রত মণ্ডলের পাশে নীলাঞ্জনের দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পাশে দাঁড়িয়েছিলেন। আজও তো কালীঘাট তৃণমূল তারা নিজেদেরকে প্রমাণ করবার চেষ্টা করছেন যে তাদের কোনো দোষ নেই, সমস্ত চোরেরা বাইরে বেরিয়ে গিয়েছে। কিন্তু এই অনুব্রত মণ্ডল সম্পর্কে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার সময়, আসুন শুনি। কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠন, ভালো কাজ করে আমি জানি। আপনারা অনেকে জানেন না, উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। এই তো কেষ্ট বসে আছে, ওর পেছনে কেউ কেউ লাগে নানা রকম ভাবে, কিন্তু ভালো সংগঠন, ভালো কাজ করে আমি জানি। আপনারা অনেকে জানেন না, উনি যে সুস্থ খুব একটা বেশি নয়, ওর অক্সিজেন কম যায়। এই তো কেষ্ট বসে আছে। অনুব্রত, এই কেষ্টরই তো ডান হাত ছিল টুলু মণ্ডল, আর টুলু মণ্ডলের বাঁ হাত ছিল হচ্ছে মিনার মণ্ডল। তাহলে তো এই তথ্য প্রমাণ করছে যে অনুব্রতকে ঘাঁটিও না, কারণ তাহলে তার পরের কথাটা কি হবে যে সরাসরি কালীঘাটের টালির চালায় টাকা যেত।
মানে আমার কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, একই সঙ্গে তিনি পুলিশ মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র দপ্তর তার দায়িত্বে ছিল। তাহলে এই যে তোমরা বলো যে দিদি সবাই হাতের তালুর মতো চেনে, এই সব ঘটনার পরে তো বলতে হবে উনি কিচ্ছু জানে না, কিচ্ছু চেনে না, অথবা সব জেনে তিনি চুপ করেছিলেন। কার স্বার্থে? ভাইপোর স্বার্থে না নিজের স্বার্থে? না, এখানে মমতা ব্যানার্জি সবকিছু জানতেন। কি জানতেন? এটা আমরা দেখতে পাচ্ছি যে টুলু মণ্ডল, যে কিনা অনুব্রত মণ্ডলের একজন ডান হাত বলে এখন উঠে আসছে, তার আত্মীয়, হ্যাঁ, এবং তাকে তো এর আগে অনেকবার কোয়েশ্চেনও করা হয়েছে এবং তাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, সে ফেরার। তো আমাদের বর্তমান যিনি পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, তার পুলিশ প্রশাসন তাকে খুঁজে বের করুক, এটা প্রথম কথা। তো পরের কথা, তার বাড়িতে তো পুলিশ গেছে না, তার বাড়িতে পুলিশ গেছে। পুলিশ মন্ত্রীর সময় তো তার বাড়ির ধারে পাশে খাকি পোশাক দেখতে পাওয়া যায়। না, তখন তো ইনভেস্টিগেশনটা করছিল হচ্ছে ইডি। সেই ইডি যারা অনুব্রত মণ্ডলের, ইডি ইনভেস্টিগেশন করলে রাজ্য পুলিশকে এগোতে নেই না কেন? মানে না, একটা জিনিসকে যেটা কোর্ট ইডিকে দায়িত্ব দিচ্ছে একটা ইনভেস্টিগেশনে, তারা করছে, সেখানে আর রাজ্য পুলিশ কোনটা করবে না করবে সেটা তো সরকার ডিসাইড করবে। ছাড়ো তো, কয়লা পাথরের তদন্ত কেন্দ্রীয় সংস্থার হাতে, তাহলে এখন রাজ্য পুলিশ কি করবে? অবশ্যই রাজ্য পুলিশ প্যারালালি করতেই পারে। এবার সেইটা এই ক্ষেত্রে কোন ইন্টেলিজেন্স থেকে ব্যাপারটা এসেছে? তার বাড়িতে এই যে মিনার মণ্ডল